জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রাত 10:30টার পর নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। এর ফলে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার বিষয়টি পরিষ্কার হয়ে গেল। এর আগে 2023 সালের মাঝামাঝিতে সবাইকে চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। যদিও নাটকীয়ভাবে একদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন এই ওপেনার। পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে আটকের জন্য রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এসে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার রওনক জাহান এই তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। আসামিকে পালাতে সহায়তা করেছে কারো বিরুদ্ধে এমন প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, ইতোমধ্যেই সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেন, খুনি হাসিনার দোসরদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। খুনের আসামি সাবেক ওসি শাহ আলম কীভাবে থানা থেকে পালিয়ে যায় তার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। তাকে এখানে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, তাকে এখানে সরে যেতে সহযোগিতা করা হয়েছে। উত্তরা পূর্ব থানায় যত প্রশাসনিক কর্মকর্তা আছে এরা কেউ এর দায় এড়াতে পারে না, না ওসি দায় এড়াতে পারে, না হচ্ছে এসআইরা দায় এড়াতে পারে। কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি। আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগকালে তিনি একথা বলেন। শুক্রবার সকালে শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, চকবাজার সহ শহরের বিভিন্ন স্থানে সার্জিস আলম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে ইলিশ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জসিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। জেলার অন্যান্য শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন এবং ভোলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। ফুটপাতে দোকানদারি করে যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরপর শহরে এসএস রোড, বড় বাজার সহ বিভিন্ন সড়কে নানা শ্রেণী পেশার মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। একই আয়োজন ছিল ঝালকাঠিতেও। সকালে জেলার প্রেস ক্লাব চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যায় তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। আমরা দাবি জানাই যেন দ্রুততম সময়ে সরকার সব মতকে নিয়ে এই জুলাই ঘোষণাপত্রটা যেন দেয়। আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। আমাদের দাবি আগামী 15 তারিখের মধ্যে সরকারকে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি দিতে হবে এবং সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা যে ওয়াদা করেছে জুলাই ঘোষণাপত্র করবে, নতুন ইনসাফ নিশ্চিত করবার জন্য সেটা তাদেরকে করতে হবে। ৭২-এর সংবিধান ৭১-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে না, এই সংবিধান আওয়ামী লীগের মোড়কে মোড়ানো। সরকারের পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখায় শঙ্কা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার বিকেলে জুলাই ঘোষণাপত্রের পক্ষে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শাহবাগ মোড়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে একথা বলেন আক্তার। দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে সরকারকে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান এই নেতা। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে কথা বলা হয়েছিল তার ছিটে ফোটাও ৭২-এর সংবিধানে স্থান করে নিতে পারে নাই। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে 15 জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন, পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন, সে কার্যক্রম যেন দৃশ্যমান হয়। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য, মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা। তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান বলে দাবি করেন তিনি। বলেন, ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল ফ্যাসিস্ট সরকার। অ্যাথলেটরা রাজনীতিতে আসলে রাজনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পদচারণা থাকা উচিত এবং এর সার্বিক যে সংগঠন, আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ -2 ফর্মুলার চিন্তা করলেও সে স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা বিএনপির নেতৃবৃন্দ দেশে ফেরার পর তাদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপির এই নেতা। শুক্রবার দুপুরে 15 বছর নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা বিএনপির নেতৃবৃন্দ দেশে ফেরার পর তাদের সাথে জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ। এ সময় আরও বলেন, সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নির্বাচন আর গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আন্দোলন একদিনে হয়নি মন্তব্য করে তিনি জানান, আজ যারা দেশে ফিরছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা। এর আগে দুপুর 12টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে বিগত সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে না পারা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় 15 বছর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন। এ সময় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়। অতঃপর
শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে দেশপ্রেমিক নেতাদের আঘাত করে এমন বক্তব্য না দিতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন সরকার পতনের আন্দোলন জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে। দেশের চলমান সংকট সমাধানে ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের যে দুর্ভোগ, এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায় এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার রাজনীতি বিএনপি আর দেখতে চায় না। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কোনো ধরনের হামলা মামলার ঘটনা অতীতের বিচারহীনতার উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে এসে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনীতি করতে চাইলে সবার পারস্পরিক শিষ্টাচার বজায় রাখতে হবে। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, 24 ঘন্টার মধ্যে ফারুক হাসানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে নিম্ন আদালতে ঘেরাও করা হবে। এদিকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন আহত গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, বিচার বিভাগকে স্বাধীন করতে চায়, কিন্তু আসামিদেরকে 7 দিনও গ্রেপ্তার রাখতে পারল না। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে, এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত সময় নির্বাচন দিতে হবে। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা ট্রাইব্যুনালে সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে ইনসাফ মুক্ত দেশ গড়তে হবে। সেজন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দলের নিকট আহ্বান জানান তিনি। আমরা প্রাণপণ চেষ্টা চালানোর উদ্যত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ফ্যাসিবাদ ফিরে আসুক জনগণ চায় না। অন্তর্বর্তী সরকারের প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার উত্তরা ৭ নং সেক্টর শহীদ মুগ্ধ মঞ্চে আয়োজিত সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় না পেয়ে সাহসের সাথে অন্তর্বর্তী সরকারকে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। সেই সাথে আগামীতে আরও দোষারোপের রাজনীতি মানুষ গ্রহণ করবে না। দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদী ও শেখ হাসিনার তৈরি বলে জানান তিনি। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হত্যার রাজনীতি আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই নেতা। জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই, তারা অনেক সজাগ। কে কি করেন, কি বলেন, কোথায় কোথায় যান, কার দোয়া চান এবং কি করতে চান, জনগণ কিন্তু কিছুই তাদের জানার বাইরে নয়। যে কার্ড ব্যবহার করে তাদের চিরস্থায়ী বিদায়ের বন্দোবস্ত করেছিল, একই বোতা কার্ড ব্যবহার করে লাভ হবে না। মানুষ ফ্যাসিবাদের দূষর ভাবতেও পারে। যারা ক্ষমতায় আছেন, জাতির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে বলবো সাহসী হন, আল্লাহর উপর ভরসা রাখেন। জুলাই আন্দোলনের পর এখনও ৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের গেইটে এক জরুরি সংবাদ সম্মেলনে সেলের সম্পাদক হাসান ইনাম জানান, ৬টি মরদেহের মধ্যে ১ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি ৫ জনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। জুলাই আন্দোলনের সময় থেকে যারা নিখোঁজ আছেন তাদের পরিবারকে এই বিশেষ সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ৬টি লাশ আছে এই তথ্য নিশ্চিত করে। এরপর এই লাশগুলো তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। রাষ্ট্রের চলমান সংস্কার কাজ শেষ করেই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধি চারা প্রতিস্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল বৈষম্য নিরসন, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ৬৮ কোটি টাকা ব্যয়ে নেপালে কালচারাল সেন্টার করছে সরকার। এ সেন্টার নির্মাণে নেপাল সরকার ৬ একর জমি দিয়েছে, যেখানে বাংলাদেশিরা বেড়াতে গেলে ধর্মীয় কাজ করতে পারবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা হাতফোড় করি। এদেশে আমরা প্রতিটি মানুষ দেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার, এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। মাজার ভাঙা বা এ জাতীয় ঘটনার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফার সরোয়ার ফারুকী। শুক্রবার সকালে চীনা দূতাবাসের আয়োজনে গুলশান সোসাইটির লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নিয়ে কথা বলেন ফারুকী। বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাবার আশাবাদও জানান
এই উপদেষ্টা। বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী, নতুন বাংলাদেশও তাদের পাশে চান সংস্কৃতি উপদেষ্টা। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। চীনা সংস্কৃতির নানা আয়োজন অনুষ্ঠানে প্রদর্শিত হয়। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। আর আমরা আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, কোনো মাসে 52, 70, 75। বাউলদের প্রসঙ্গে স্পেসিফিক্যালি আমি বলতে পারি, এই মাসে 12টা সাধুমেলা ছিল, আমরা আগামী মাসে এটা দ্বিগুণ করেছি, আগামী মাসে 24টা সাধুমেলা হবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগে, এছাড়া প্রাইভেট উদ্যোগে হতেই থাকবে। ফলে শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। নতুন বছরে বই পরিমার্জন করতে গিয়ে সারা দেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শতভাগ বই ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে, তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যেই নতুন করে বই লেখার প্রক্রিয়াও শুরু হয়েছে, তাই জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে বলে জানান এই উপদেষ্টা। 1 থেকে 3 পর্যন্ত বই কিন্তু সব দেওয়া হয়ে গেছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে আমাদের 4-5-এর বই। 4-5-এর বইগুলো সব জায়গাতে দিতে পারিনি আমরা এখনো, এবং এইগুলো আমরা আশা করি এ মাসের মধ্যেই সব জায়গাতে পৌঁছে দিতে পারবো। 4-5-এর বই উপার্জন করতে হয়েছে বইগুলো, সেজন্য দেরি হলো। তাবলিগ জামাতের সাতপন্থীদের কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমার ময়দান একদিনের জন্য ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা জোবায়ের অনুসারীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা। একই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনারও দাবি জানান মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ সময় সাতপন্থীদের আগাম জামিনের বিরোধিতাও করে বক্তারা বলেন, তাদের শিগগিরই নিষিদ্ধ করতে হবে। এখন থেকে দেশে বিশ্ব ইজতেমা একবার হবে বলেই জানান জুবায়ের অনুসারীরা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা দোসররা এখনো সাতপন্থীদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেন বক্তারা। তবলিগ কোনো বাদ নেই, তবলিগ একটাই, সেটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে, জাহেলের নেতৃত্বে তবলিগ হতে পারে না। অবিলম্বে যাদেরকে গ্রেফতার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে। গেল 17 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের সব কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা রাজশাহীর ওলামা মাশায়েখ ও তাওহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার নগরীর সাহেব বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষ হলে মুসল্লিরা সাহেব বাজার 0 পয়েন্টে জড়ো হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এদেশে প্রত্যেক ধর্মের মানুষই সুষ্ঠু স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। ইজতেমায় বিশৃঙ্খলাকারীরা নানান চক্রান্তে লিপ্ত বলেও মন্তব্য করেন বক্তারা। জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে 3 দিনের শীতকালীন বই মেলা। দ্বিতীয় দিনে ভিড় করছেন পাঠকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়াত সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব আয়োজিত এই বই মেলায় বিভিন্ন প্রকাশনীর 24টি স্টল রয়েছে। এতে মিলছে বিভিন্ন ইসলামী সাহিত্যসহ
কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাসের বই। বিশ্ববিখ্যাত লেখকদের বাংলায় অনুদিত বইও মিলছে এতে। বই বিক্রেতারা বলছেন ধীরে ধীরে ভিড় বাড়ছে মেলায়। এই আয়োজনকে স্বাগতম জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো বইমেলার কথা শুনে আমি ঘুরতে এসেছি এবং এখানে এসে খুব ভালো লাগতেছে যে এবারে বইমেলাটা বিভিন্ন বইয়ের সমাহারে আর কি সজ্জিত। ঢাকা ভার্সিটিতে এরকম ইসলামী বই পুস্তকের একটা বই মেলা, এটা আসলে আমরা কিছুদিন আগেও এটা ভাবতেও পারতাম না। ইসলাম সম্পর্কে জানার একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমার মনে হচ্ছে। আমি খুঁজছি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সেই সঙ্গে ইসলামী সাহিত্যগুলো। এই শীতকালীন মেলায় যেখানে আমরা পাঠকদের সমাগম দেখতে পাচ্ছি, আমাদের ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা আসছেন এবং দিনই নানা বই নেড়েচেড়ে দেখছেন এবং বই সংগ্রহ করছেন। দেশের মানুষের চাওয়া বদলে গেছে, আর এই বদলে যাওয়া চাওয়া মেটানোর রাজনীতি ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধনে এই মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে জানিয়ে ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন পুলিশ ছিল না তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে এটিকে সাংস্কৃতিক পরীক্ষা আখ্যায়িত করে আশা প্রকাশ করেন গণতান্ত্রিক দেশ গড়তে অন্তর্বর্তী সরকার এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এর আগে বিকেলে 4:45টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রকাশনীর 70টি স্টল। প্রতিদিন বিকেলে 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা। এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি, আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে। যেমন আমরা দিয়েছি 36শে জুলাইয়ের পরে যখন পুলিশ ছিল না, একে অন্যের পাশে দাঁড়িয়ে, যেমন দিয়েছি বন্যার সময়। আমি বিশ্বাস করি সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব সবাই মিলে। বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ইমিগ্রেশন পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের পর লন্ডন যাত্রা বাতিল করে। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রায় বাতিলের আপত্তি তুলেছে। নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে যাত্রা বাতিল করা হয়েছে। ঠিক কী কারণে NSI এর আপত্তি জানিয়েছে তা এখনও জানা যায়নি। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক প্রকল্প বাতিল ও পার্কের পূর্বের অবস্থা ফিরিয়ে আনার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। এ সময় সংগঠনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়কের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে জনসম্মুখে প্রকাশ সহ 4 দফা জানান তারা। এই দাবিতে তারা 29তম দিনের মতো পান্থকুঞ্জ পার্কে অবস্থান কর্মসূচি পালন করে আসছে এই সংগঠনটি। প্রতিটা মানুষই হচ্ছে চায় যে একটু সবুজ বাড়বে, আমাদের স্বাস্থ্যগত উন্নয়ন হবে, পরিবেশকে আর ধ্বংস করা হবে না। এই সরকার ছিল আমাদের আন্দোলনের ফলশ্রুতি। এই সরকারও আমাদের এই যে 29 দিন আজকে আমাদের ভাইরা, সন্তানের মতো ভাইরা, ওরা এই যে অমানবিক কষ্ট করছে, ওনাদের মনে হচ্ছে না যে ওনারা এটাতে কোনো ভ্রুক্ষেপ আছে ওনাদের।
রাঙামাটির কাউখালীতে 3টি অবৈধ ইটভাটা মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বন্ধ করে দেয়া হয়েছে জেবিএম ব্রিক্স, এটিএম ব্রিক্স এবং এমএনডিসি ব্রিক্স নামের 3টি ইটভাটা। শুক্রবার বিকেলে কাউখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান আদালত পরিচালনা করেন। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। এছাড়া এক্সকেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সাথে ভাটা 3টি বন্ধ করে দেয়া হয়। জেলা প্রশাসক জানান, রাঙামাটি পার্বত্য জেলার পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সব উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে। বন্ধ করা হয় নাই, এই যে জ্বলতেছে এখনো। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে প্রথম জাতীয় সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড কমিটি দিনব্যাপী এই আয়োজন করে। এতে সারা দেশে থেকে আসা 500 প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। ছিল জেনারেল সায়েন্স, কোয়ালিফাইড প্রশ্ন, সৃজনশীল সমাধানের প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নতুন ধারণা উদ্ভাবনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ দেওয়া এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রচার ও প্রসারে ভূমিকা রাখা, এই জন্য বিজ্ঞান অলিম্পিয়াড বলে জানান আয়োজকরা। চট্টলা রানার্সের উদ্যোগে চট্টগ্রামে চতুর্থবারের মতো আয়োজিত হয়েছে চ্যামবন্ড 10 কিলোমিটার মিনি ম্যারাথন। শুক্রবার সকালে সিআরবির শিশিরতলা থেকে ম্যারাথন শুরু হয়। শুক্রবার সকাল 6:30টায় সিআরবির শিরিষতলা থেকে শুরু হয়ে লালখান বাজার টাইগার্স পাস হয়ে শিরিষতলা 4 বার প্রদক্ষিণ মাধ্যমে শেষ হয় এই মিনি ম্যারাথন। এতে বয়স ভিত্তিক 6টি ক্যাটাগরিতে 14টি দেশের 767 জন প্রতিযোগী অংশ নেন। দেশের সব বিপ্লবীদের জন্য এই আয়োজন উৎসর্গ করা হয়। আয়োজকরা জানান, শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে তাদের এই আয়োজন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে মাগুরায় অনুষ্ঠিত হলো সাইক্লিং প্রতিযোগিতা। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের স্টেডিয়াম গেট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধলহোরা রাস্তায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় মোট 5টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 80 জন প্রতিযোগী অংশ নেন। পরে প্রতি গ্রুপ থেকে একজন করে বিজয়ীকে পুরস্কৃত করা হয়। আর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। নতুন প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তারা যেন বিপথগামী না হয়, সেজন্য এই আয়োজন জেলা প্রশাসনের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিনে ভিড় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর। বিভিন্ন স্টলের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যের স্টলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় বাহারি মডেলের পণ্য বাজারে এনেছে দেশি বিদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো। মিনিস্টার প্যাভিলিয়ন ঘুরে দেখা মিলে বিভিন্ন পণ্যের ছাড়ের ছড়াছড়ি। ফ্রিজ, এসি, এলইডি টিভি থেকে শুরু করে ঘর সাজানোর নানান সরঞ্জাম। সেই সাথে পণ্যে ক্রয় করে ক্র্যাচ কার্ড ঘষে লাখপতি ও কোটিপতি অফার। এছাড়া ওয়ালটন প্যাভিলিয়নেও দেখা মেলে এসি, টেলিভিশন, ফ্রিজ সহ নানান পণ্যের সমাহার। তবে অ্যান্ড্রয়েড এআই প্রযুক্তি সুবিধার ফ্রিজের কালেকশন ছিল চোখে পড়ার মতো। সাথে আছে 65% বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, স্মার্ট রুম হিটার। আসছি মেলায়, ঘুরে অনেক ভালোই লাগছে, কেনাকাটাও করছি মিনিস্টার শোরুম থেকে। দেখতেছি ফার্নিচার দেখতেছি, তারপরে হচ্ছে
ইলেকট্রিক পণ্যগুলো দেখতেছি, এখনো কিনি নাই কিন্তু কিনবো। আমাদের ওয়ালটন প্লাজায় এখানে বাণিজ্য মেলায় 2025 সালে সম্মানিত গ্রাহকদের জন্য নতুন নতুন ভেরিয়েশনের যে পণ্যগুলো আসছে সেই পণ্যগুলোই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সাডেনলি আমাদেরও প্ল্যান ছিল, আমরা টিভিটা কিনে ফেলছি, তো লাকিলি আমরা স্ক্র্যাচ কার্ড করে আমরা মানে লটারিটাও পেয়েছি। পণ্য বিক্রি করছি, যেটা গত বছর থেকেও এবছর অনেক ভালো আমরা রেজাল্ট পাচ্ছি। এবার দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের স্থলে কাকে দায়িত্ব দেয়া যায় সেজন্য সম্ভাব্য কয়েকজনের প্রার্থীর নাম বিবেচনা করছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের জেরে তিনি যদি পদত্যাগ করতে বাধ্য হন, সেক্ষেত্রে তার পদে কাকে দায়িত্ব দেয়া যায় এজন্য সম্ভাব্য প্রার্থীদের নাম বিবেচনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা। বর্তমানে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসাবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার। লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। পুড়ে ছাই 40,000 একর অঞ্চল, ধ্বংস হয়েছে কমপক্ষে 10,000 স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 লাখ বাসিন্দাকে। বিদ্যুৎহীন 1 লাখের বেশি পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 7,500 সদস্য। ক্ষতি পুষিয়ে উঠতে আগামী 180 দিন পর্যন্ত শতভাগ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দাবানলের মধ্যেই চলছে গণহারে লুট, যা ঠেকাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শহরটিতে জারি করা হয়েছে কারফিউ। আটক করা হয়েছে কমপক্ষে 12 জনকে, আর আগুন লাগানোর অভিযোগে 20 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়া সহ 34টি অভিযোগে অভিযুক্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী হিসাবেই দ্বিতীয়বার হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে জেল জরিমানা থেকে আপাতত রক্ষা পেলেন 47তম মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে সাজার এই রায় ঘোষণা করেন বিচারক জুয়ান মার্চান, যেখানে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়া সহ 34টি অভিযোগ গত বছর দোষী সাব্যস্ত হওয়া ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দিলেও দোষী হিসাবেই বহাল রেখেছেন আদালত। বিচারকের সাজা ঘোষণা শেষে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে $1,30,000 দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।